প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনের। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। পরশুদিন যে তারেক রহমান যমুনায় গিয়েছিলেন সপরিবারে ডক্টর ইউনূসের সাথে মিটিং করতে, সেই মিটিং এর ব্যাপারে আমি গতকাল বলেছি। আরো দু একটা ইনফরমেশন বাকি ছিল। গতকাল এপিসোড বড় হয়ে যাবে বলে ভাবলাম যে আজকে বলি যে এই একান্ত বৈঠকে যে 22 মিনিটের একান্ত বৈঠক হয়েছিল, সেখানে ডক্টর ইউনূস একটা কথা তারেককে বলেছিলেন যে আপনারা জানেন যে ডক্টর ইউনূস কয়েকদিন আগেই বলছিলেন যে নতুনরা নতুন সরকারে যাবে, মানে যে এনসিপির যে নতুন কিছু নেতা আছে এরা নতুন সরকারে মন্ত্রী হবে, এরকম একটা কথা বলেছিলেন। এবং এই কথাটার পরে কিন্তু রাজনীতিতে একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছিল যে এনসিপির এরা কিভাবে মন্ত্রী হবে, এদের তো সরকারে যাওয়াটাই অনিশ্চিত। তো সেই ব্যাপারটা একটু ব্যাখ্যা করেছেন ডক্টর ইউনূস তারেক রহমানকে বলেছেন যে এটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, এটা আসলে তার স্লিপ অফ টাং ছিল। তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে নতুন যে সরকারটা গঠিত হবে যারাই করুক, তিনি আশা করেন যে সেখানে এই তরুণদেরও মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করা হবে। এবং তিনি তারেক রহমানকে অনুরোধ করেন যদি এই তরুণরা নির্বাচিত হয়ে আসে তাহলে 6টি মন্ত্রণালয়ে যেন তাদের দায়িত্ব দেওয়া হয়, মানে 6 জনকে মন্ত্রী করা হয়, সোজা কথা। তার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় আছে, সংস্কৃতি মন্ত্রণালয় আছে, ক্রীড়া মন্ত্রণালয় আছে, আর 3টা, এরকম মোট 6টা মন্ত্রণালয় আছে। এখন কথা হলো যে, এবং এটা ওনার যুক্তি হলো যে এই নতুনদের যদি মন্ত্রী পরিষদে যুক্ত করা হয় তাহলে সরকারও, মানে বলা যাবে যে এটা প্রচলিত সেই পুরনো আমলের না, তারা নতুন ভয়েস অ্যাড করতেছে মন্ত্রী পরিষদে। এবং ডক্টর ইউনূস তারেক রহমানকে একটা জিনিস খুব ক্লিয়ার করেছেন যে তিনি এই নির্বাচনের পরে আর কোনো দায়িত্বে থাকতে চান না, তিনি চলে যাবেন। এবং তিনি মনে করেন যে এই 6 জন তরুণকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে তাদের মধ্য দিয়েই ডক্টর ইউনূস থেকে যাবেন। তো স্বভাবতই মানে প্রশ্ন যেটা, সেটা হলো যে এই 6 জন কিভাবে নির্বাচিত হবে, এটা ডক্টর ইউনূস কেন ভাবছেন বা কিভাবে নিশ্চিত হচ্ছেন। তো এই যে এই 6 জন যে নির্বাচিত হবেন, এর দ্বারাই কিন্তু আমরা একটা ভবিষ্যতের পাতানো নির্বাচনের ইন্ডিকেশন পাই। যাই হোক, তারেক রহমান 8:30টার দিকে চলে গেছেন, 8:26-এ। 5 জন উপদেষ্টা গিয়েছিলেন যমুনায় তারেক রহমানের সাথে মিটিং করতে, কিন্তু তারেক রহমান এগ্রি করেননি। পরে তিনি ডিনার করেছেন, যেহেতু একটা ফ্যামিলি ইনভাইটেশনও ছিল, তারেক রহমানের পরিবার গিয়েছিল, আবার ডক্টর ইউনূসের মেয়ে দিনা ইউনূসও ছিলেন। তো এই যেটা বলছিলাম যে নির্বাচনটা পাতানো হবে কিনা, এবং অনেকেই মনে করছেন যে এই আজকেও একটু আগে ফোন পেলাম বাংলাদেশ থেকে, একজন ফোন করলো যে এখন বাংলাদেশে তারেক রহমানের যে স্ট্যাটাস, তাতে মনে হয় যে তিনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, মানে তিনি প্রাইম মিনিস্টার হতে যাবেন আর কি, এরকম একটা অবস্থা। তো যেটা আশঙ্কা করছে যে ডক্টর ইউনূস এবং এরা মিলে ডক্টর এই তারেক রহমানকে এমন একটা ধারণা দিচ্ছে যে সে তো প্রাইম মিনিস্টার হচ্ছেই। এবং এই বৈঠকেও ডক্টর ইউনূস বলেছেন যে এখন আমার উপরে যে প্রেশার গুলো আমি দেখছি, আপনার উপরেও কিন্তু এই সেম প্রেশার আসবে, তার মানে আপনি প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন। আবার ওইদিকে বলছেন 6টা মন্ত্রী ছাড়তে হবে। এই 6 জন আবার কারা? আমি ধারণা করি এনসিপি 6 জন, তারা জিতবেন এটা আবার ডক্টর ইউনূস কিভাবে জানেন বা ধারণা করেন? সো এই জায়গার থেকেই মানে সন্দেহগুলোর উদ্রেক হয়। এবং আরো যে বিষয়টা হলো সেটা হলো যে জামাত ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা চলছে। জামাত কিন্তু ঠিক করেছে যে 160 থেকে 170টা আসন তারা টার্গেট করেছে, যে সেই আসনগুলোতে তারা ফাইট করবে এবং তারা জিতবে। এবং এই ফাইটের জন্য তারা যে কৌশলগুলো ঠিক করেছে, এই কৌশলগুলো আমরা বিচ্ছিন্নভাবে এই একবার এটা শুনি একবার ওইটা শুনি, কিন্তু আমরা যদি সবকিছু সামারাইজ করি তাহলে আমরা বেশ দেখতে পাই যে তারা, দেখেন এই যে এবার প্রবাসীদের ভোটার করা হয়েছে, এবং তারা কয়েকটা দেশে, বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিজে তারা এই মানে একদম খুব টার্গেটেড ওয়েতে তারা ভোটার বানিয়েছে। সেই ব্যালট পেপারে যে ঠিকানা ব্যবহার করেছে সেটাও তাদের নিয়ন্ত্রণে। অর্থাৎ এই সব দেশে এই যে ব্যালট পেপারে যে ভোট দেবে প্রবাসীরা, এই সব ভোট টোটাল জামাত কন্ট্রোল করতেছে। তার মানে এই যে শোনা যায় যে 5 লাখ নাকি ভোটার রয়েছে প্রবাসে, কিন্তু কেউ কেউ বলছে এই সংখ্যাটা অনেক বেশি। যাই হোক, এটা নিয়ে একটা লুকোচুরি চলতেছে। এবং এই জামাত এইভাবে প্রবাসীদের একটা বড় অংশের ভোট অলরেডি ম্যানিপুলেট করছে, তারা সেইভাবেই প্ল্যান করে ভোটার বানিয়েছে। 1 কোটির বেশি প্রবাসী আমরা বিদেশে আছি।
আমি নিজেও আমি এটা প্রয়োজন অনুভব করিনি, কিন্তু জামাত তাদের টার্গেট ভোটারদের নিয়ে ভোটার করে আবার সেই ব্যালট পেপার যেন তাদেরই ঠিকানায় যায় সেই ব্যবস্থা পর্যন্ত করেছে। এবং এই টোটাল প্রক্রিয়ার সাথে বাংলাদেশের নির্বাচন কমিশনও জড়িত। কারণ নির্বাচন কমিশন যখন দেখে যে এক ঠিকানায় 100, 200, 300 ব্যালট পেপার যাচ্ছে, তখন তো তাদের সেখানে একটু সন্দেহ করা উচিত ছিল, কিন্তু তারা এটা করেনি। স্থানীয় দূতাবাসদের দিকেও অনেকে অভিযোগের আঙ্গুল তুলছে। আরো একটা কৌশলের কথা আজকে শুনলাম যে জামাত যে 160 থেকে 170টা আসন টার্গেট করেছে, বাকি আসনগুলো তারা ছেড়ে দেবে এবং অধিকাংশ আসনই তারা ধারণা করে যে বিএনপি জিতবে বা অন্য দলের প্রার্থীরা জিতবে। এই 160 থেকে 70 আসনে এই যে 20 তারিখের পরে যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে, তখন তারা কি করবে, এই যে টার্গেটেড সিট এইখানে তারা ব্যাপক রকমের গন্ডগোল শুরু করে দিবে এবং তারা প্রত্যেক আসনে বিএনপি এবং প্রতিপক্ষের 40 থেকে 50 জন নেতার একটা তালিকা করেছে এবং তারা ঠিক করেছে যে এইসব নেতাদের বিরুদ্ধে তারা মামলা দেবে, বিভিন্ন ধরনের মারামারি করবে বা বিভিন্ন ঘটনা ঘটে এইসব নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দেবে এবং তাদের অনেককে গ্রেপ্তার করাবে অথবা দৌড়ের উপর রাখবে। যখন দেখা যাবে যে একটা দলের বড় বড় নেতারা মামলা খাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, তখন সেই মেসেজটা কিন্তু অন্যদের মধ্যেও ছড়িয়ে যাবে। তো জামাত এই কারণে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশ, সেনাবাহিনীর একটা অংশ, এই সব মিলে তারা এই প্ল্যানটা করেছে। সুতরাং 20 তারিখের পরে দেখবেন যে এই 160-70টা আসনে জামাতের আচরণ কিন্তু টোটাল চেঞ্জ হয়ে গেছে এবং তারা প্রতিপক্ষের বিরুদ্ধে মানে একদম ঝাঁপায় পড়বে এবং তাদের আইনিভাবে হয়রানি করে এলাকা ছাড়া পর্যন্ত করার চেষ্টা করবে। সো এইভাবে তাদের কাছে এবার সিম্পল মেজরিটি চাই তাদের টার্গেট। এছাড়া তো অন্যান্য বিষয়গুলো আপনারা জানেনই, তারা নারীদের কিভাবে টার্গেট করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি নারীদের কাছে কোরআন শরীফ নিয়ে যাচ্ছে, নারীদের কাছে ধর্মের কথা বলছে, নারীদের এনআইডির ছবি তুলতেছে, আবার সামগ্রিকভাবে তারা ধর্মের অপব্যবহার করছে। ধর্মকে নির্বাচনে ব্যবহার করার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে আমাদের নির্বাচনী আচরণ বিধিতে, কিন্তু এগুলো তারা মানছে না। এর বাইরে যারা আওয়ামী লীগের ভোটারদের টার্গেট করেছে, নানা রকমের প্রলোভন, ভয় ভীতি দেখাচ্ছে এবং তারা প্রয়োজনের টাকা পয়সা খরচ করছে যার যা লাগে, মানে নির্বাচনী আচরণ বিধির সবকিছু তারা অমান্য করছেন বলা যায়। এবং তারা এইভাবে ক্ষমতাটা দখল করতে চাচ্ছে এবং তারা বিএনপি, তারেক রহমান সবাইকে তারাও একটা ধারণা দিচ্ছে যে বিএনপি তো ক্ষমতায় আসতেছেই, কিন্তু তলে তলে জামাত ক্ষমতায় যাবার জন্য, নির্বাচনে জয়লাভ করার জন্য সবকিছু করছেন। এবং এখানে $1,000,000 প্রশ্নটা হলো যে ডক্টর ইউনূস কি চাইছেন। এবং আপনারা কয়েকদিন ধরে দেখছেন যে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান একদম চুপ, তিনি কোথাও নেই। তিনি আসলে কি চাইছেন? জামাত, ডক্টর ইউনূস, জেনারেল ওয়াকার খান, এই ত্রয়ী মিলে বাংলাদেশের আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন যদি সেটা অনুষ্ঠিত হয়, আমি আবারও বলছি এই নির্বাচন অনুষ্ঠিত না হবার সম্ভাবনা এখনো রয়েছে। এবং আজকেও আমাকে একজন ঢাকার থেকে বললেন যে বাংলাদেশে এমন একটা গুমোট পরিস্থিতি বিরাজ করছে, তাতে সবাই ধারণা করছে যে কিছু না কিছু ভয়াবহ একটা ঘটতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। জামাত নির্বাচন নিয়ে ম্যাসিভ ইঞ্জিনিয়ারিং করছে এবং তার সাথে কারা কারা রয়েছে এটা আপনারা আরো টের পাবেন। আবার ওদিকে ডক্টর ইউনূস তারেক রহমানের সাথেও খেলছেন কিনা সেটিও দেখবার বিষয়। প্রিয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনা। তো সেই যমুনাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, এখন তিনি একেবারে পরিপূর্ণ বিএনপির চেয়ারম্যান, ইলেক্টেড চেয়ারম্যান, প্রধান ব্যক্তি, সভাপতি জনাব তারেক রহমান। তিনি নিমন্ত্রিত হয়েছেন এবং এটা যেন তেন নিমন্ত্রণ নয়, বলা হয়ে থাকে যে এটি চা চক্র, কিন্তু মনে হচ্ছে চা চক্র না, এখানে পোলাও কুরমা, শাহী খাবার দাবার অনিবার্য ছিল। এর কারণ হলো বৈঠকে প্রায় 2 ঘন্টা দুজন শীর্ষ নেতৃত্ব, সরকারের প্রধান ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তারা বৈঠক করেছেন, সময় কাটিয়েছেন 2 ঘন্টারও অধিক সময়। তো এই বৈঠকে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আমরা দেখলাম যে এটা ছিল একান্তই ঘরোয়া এবং পারিবারিক বৈঠক। পত্রপত্রিকা যে ছবিগুলো এসছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে তার একমাত্র কন্যা
তাকে আমরা দেখতে পেয়েছি। এবং কন্যা ছিলেন শাড়ি পরিহিত, আবহমান বাংলার রূপে সজ্জিত। ইন জেনারেল যখন ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো অফিসিয়াল বৈঠক করেন, সেখানে তার যে সেক্রেটারি যিনি রয়েছেন দীর্ঘদিন ধরে, লামিয়া মোর্শেদ, তো লামিয়া মোর্শেদের উপস্থিতি একেবারে অনিবার্য। এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা দীর্ঘদিন ধরে চিনেন, গ্রামীণ সেন্টারকে চিনেন, তারা সবাই জানেন যে উনি দেশে দেশের বাইরে যেখানে যান না কেন লামিয়া মোর্শেদের উপস্থিতি তার জন্য অনিবার্য। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যাদের ব্যক্তিগত যোগাযোগ রয়েছে, তো সেই যোগাযোগটির 99% যোগাযোগ লামিয়া মোর্শেদের মাধ্যমে হয়ে থাকে। অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু কিছু ক্ষেত্রে সরাসরি নিজেও কথা বলেন, বা তার যে একান্ত ব্যক্তিগত যে মোবাইল নম্বরটি রয়েছে সেটা খুব সীমিত সংখ্যক লোক তারা জানে, তাদের সঙ্গে উনি কথা বলেন। কিন্তু এর বাইরে 99.99% আলাপ আলোচনা, মানে যেদিন থেকে গ্রামীণ সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে এবং লামিয়া মোর্শেদ তার সঙ্গে যেদিন থেকে আছেন সেই দিন থেকে তার উপস্থিতি একেবারে অনিবার্য। এবং এই সরকার ক্ষমতা আসার পর লামিয়া মোর্শেদকে তিনি রাষ্ট্রীয় প্রোটোকলে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ, সিনিয়র সচিব, এই পদটি দিয়েছেন। এরপরে আসলে তাকে মন্ত্রী বানাতে হতো। তো সেই পদ নিয়ে তিনি সেখানে ছিলেন এবং এই বৈঠকে লামিয়া মোর্শেদকে আমরা দেখিনি। ইট মিনস তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে বৈঠক, এটা এতটা ঘরোয়া ছিল, সেই ঘরোয়াতে তার কন্যা ছাড়া অন্য কাউকে এখানে আমন্ত্রণ জানানো হয়নি। দ্বিতীয়ত, তারেক রহমান সাহেব নিজে, তার স্ত্রী এবং তার কন্যাকে নিয়ে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। আমরা ইতিপূর্বে যেখানে দেখেছি যে তারেক রহমান সাহেবের যে স্ত্রী জুবাইদা রহমান, ডক্টর জুবাইদা রহমান, তিনি সাধারণত এই ধরনের কোনো অনুষ্ঠানে কখনো যান না। আর তার কন্যা ব্যারিস্টার জায়মা, তিনিও এইবারই বাংলাদেশে আসার পর তার উপস্থিতি, সরব উপস্থিতি বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে। স্পষ্টতই এখানে একটা ফ্যামিলি ডাইনেস্টির যে গন্ধ, এটি পাওয়া যাচ্ছে। তারেক রহমান সাহেব চাচ্ছে যে তিনি, তার স্ত্রী এবং তার কন্যা যুগপৎভাবে জাতীয়তাবাদী রাজনীতির প্রতিভূ রূপে সকলের কাছে প্রতিষ্ঠিত হন এবং যে কোনো বিরূপ পরিস্থিতিতে তিনি অথবা তার স্ত্রী অথবা তার কন্যা যেন দলের হাল ধরতে পারে এককভাবে, সম্মিলিতভাবে, কিংবা প্রয়োজনে পৃথক পৃথক জায়গা থেকে। এইভাবে তিনি এইবার বাংলাদেশে আসার পর থেকে তার পরিবারকে তিনি গড়ে তোলার চেষ্টা করছেন। তিনি যখন লন্ডনে ছিলেন এবং বাংলাদেশে আসাটা তার কাছে যখন নিরাপদ মনে হচ্ছিল না, ঠিক সেই সময়টাতে তার স্ত্রী পরপর 2বার এসেছেন। তো এমনি তিনি মৃদুভাষী, পলিটিক্স বা অন্য যে বিষয়গুলো রয়েছে সেই ব্যাপারে অতটা তার কোনো আগ্রহ আছে বলে মনে হয় না। কিন্তু এই অল্প সময়ের মধ্যে যেটা দেখা গেল যে তিনি সম্মুখ সারিতে না থেকেও প্রেরণাদাত্রী রূপে পেছন থেকে ইন্সপায়ার করার ক্ষেত্রে হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়া পরিবারে। এই গেল একটা। আর অন্যদিকে তার মেয়েটি, যেটা মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়ার একটা প্রতিভূ, তার সঙ্গে আধুনিকতা, শিক্ষা দীক্ষা এবং তার পিতার যে সাহস, শক্তি, এই জিনিসগুলো জায়মা রহমান রিপ্রেজেন্ট করছেন। তো এই যে আলোচনাটা, সেই আলোচনাতে দুটো পরিবারের সঙ্গে যে সম্মিলন হলো, এটার বডি ল্যাঙ্গুয়েজ কি, এটার উদ্দেশ্য কি? এখানে আমরা যদি প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে আলোচনা করি, তাহলে দেখব যে তার কন্যা, একমাত্র কন্যা, তার সকল সহায় সম্পত্তির উত্তরাধিকারী। তার আরেকটি কন্যা আছে মনিকা ইউনূস, সেটা আমেরিকাতে, কিন্তু উনি বাংলাদেশে আসেন না। আর এখন যে ছোট কন্যা আছেন যিনি, তো তার স্ত্রী জীবিত, কিন্তু স্ত্রী খুবই অসুস্থ। তো এই কন্যাই তার ভবিষ্যৎ। তো কাজেই আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন বা রাজনৈতিক শক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা বন্ধু বলে বিবেচিত হবে, তাদের মধ্যে অবশ্যই এখন তারেক রহমান সাহেব তার কাছে বটবৃক্ষ। কাজেই তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পরিবার, মানে তার কন্যার একটা সম্পর্ক পারিবারিক পর্যায়ে তৈরি হোক, ওইরকম একটা পরিবেশ আমরা তারা যে ফটো সেশন করেছে সেখানে দেখেছি। আর সেই বৈঠকে কি আলোচনা হতে পারে, সঙ্গত কারণে এটি নিয়ে নানা ধরনের যাকে বলা হয় বক্তব্য এটি সামনে চলে এসছে। কেউ বলার চেষ্টা করছেন যে নির্বাচন হওয়া মানেই তো তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী হলে আমাদের দেশের যে নিয়ম,
ডক্টর মোহাম্মদ ইউনূসকে চলে যেতে হবে, তাহলে তার প্রাপ্তিটা কি, তার সেফ এক্সিট কি? তিনি তো আসলে সেফ এক্সিট নিতে চাচ্ছেন না। তার পক্ষে বাংলাদেশ ছেড়ে মইনুদ্দিন সাহেব বা ফখরুদ্দিন সাহেবের মতো চলে যাওয়া সম্ভব নয়। যদি তার চলে যাওয়ার কোনো স্কোপ থাকতো তাহলে তিনি শেখ হাসিনা জমানাতে চলে যেতেন। তো তিনি যেতে চাচ্ছেন এই কারণে যে তার ব্যবসা বাণিজ্য যা কিছু রয়েছে সব বাংলাদেশ কেন্দ্রিক, এগুলো এক। এই পুঁজি প্রত্যাহার করা সম্ভব নয়। আর এখানে তার যে প্রকল্পগুলো সবগুলো স্বর্ণের ডিম পাড়া হাঁস, সেটা গ্রামীণ ফোন বলেন, গ্রামীণ ট্রাস্ট বলেন, আর এই সময়টাতে গত কয়েক মাসে তিনি যা কিছু অর্জন করেছেন প্রায় সবগুলোই স্বর্ণর ডিম পাড়া হাঁস। ফলে এগুলো তিনি হত্যা করবেন না, তিনি বাংলাদেশেই থাকবেন, মরে গেলেও থাকবেন। কিন্তু এগুলো নিয়ে যেন তিনি বা তার সন্তান পুনরায় কোনো বিপদে না পড়েন, এজন্য তারেক রহমান সাহেবের সঙ্গে তার একটা সমঝোতা জরুরি ছিল। সেটি কি সেখানে আলোচনা হয়েছে? এইগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। এগুলো এক। 2 নম্বরে যেটা হলো যে তারেক রহমান সাহেবকে এই মুহূর্তে ইলেকশনের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যে চেষ্টা করছেন, যে ওয়াক ওভার দিচ্ছেন, সেক্ষেত্রে আরো বহু মানুষের সঙ্গে তার শত্রুতা শুরু হয়ে যাবে। তিনি গত 17 মাসে যাদেরকে পেট্রন করেছেন অথবা তাকে যারা পেট্রন করেছে, সেটা এনসিপি বলেন, জামায়াত ইসলামী বলেন, অন্য ইসলামিক দলগুলো বলেন, সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করেছেন অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে সহযোগিতা করেছেন। এই বন্ধন ছিল এমন একটা জায়গাতে সবাই স্বপ্ন দেখতো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, কিংস পার্টি, ইসলামিক দলগুলো এর বাইরে রাজনীতি যাবে না, এর বাইরে ক্ষমতা যাবে না। কিন্তু সার্বিক পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে যে এখন গাছে, ডালে, লতায়, পাতায়, পাহাড়ে, পর্বতে, আকাশে, বাতাসে শুধু তারেক তারেক তারেক, জাইমা জাইমা জাইমা, জুবাইদা জুবাইদা জুবাইদা, বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ধানের শীষ, এই জিকিরগুলো, এই ফিকিরগুলো মানে এইরকম একটা ভাইব তুলেছে। সেই ভাইবের সঙ্গে শাপলা কলি, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, তসনিম জারা, এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস, কিংস পার্টি, ইসলামিক দল, জামায়াত ইসলামী, চরমোনাই, খিলাফত, শরিয়া আইন, তারপর আরো যে সকল বিষয়গুলো নিয়ে মানুষ একটা ভাইব তৈরি করার চেষ্টা করতে, এগুলো সবগুলো মাটি চাপা পড়ে গেছে। তো সেই অবস্থা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো তার অস্তিত্ব বজায় রাখার জন্য বিএনপির উপর নির্ভর করতে হবে। আর ওই যে যাদের সঙ্গে গত 17 মাসে তার একটা দহরম মহরম সম্পর্ক ছিল, আর তারেক রহমান সাহেবের সাথে এই সম্পর্কের কারণে তারা তো বেঁকে বসবে, তারা রাগ হয়ে যাবে, তাদের মধ্যে ঈর্ষা হবে এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছলে বলে কৌশলে, কথায় বার্তায়, আচার আচরণে একেবারে বেইজ্জতি করার জন্য যা যা করার দরকার সবকিছু করবে। এমনকি যদি প্রয়োজন মনে করে তারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করবে। এটি হলো রাজনীতি।